প্রিয় দর্শক, বিশেষ এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ বর্তমান বাংলাদেশ সম্পর্কে জানবো। আমাদের সাথে রয়েছেন লোপা রহমান। লোপা আপা, আপনাকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আসাদ। লোপা রহমান, আপনার সাথে ৬ বছর পরে আবার স্ট্রিমে সেই ২০২০ সালে একবার আপনার সময় পেয়েছিলাম এবং আমরা ডিসকাস করছিলাম তৎকালীন বাংলাদেশ নিয়ে। বর্তমান বাংলাদেশ আপনি কি দেখলেন ইউনূসের এই ১৭ মাসের সময়টা? ওয়েল, ইউনূসের ১৭ মাসের সময়টা এটা আসলে সত্যি কথা বলতে যেটা যে আম অবশ্যই খুব হতাশ হয়েছিলাম টু সাম এক্সটেন্ট। কারণ ১ম দিকে ভেবেছিলাম, বাই দ্য ওয়ে আমি একটু আমার অবস্থানটা বলি। হঠাৎ করেই দেখলাম সবার মানে ফেসবুক প্রোফাইল চেঞ্জ হয়ে যাচ্ছিল। লাল রং হুম, দিয়ে একদম ঢেকে যাচ্ছিল। সবাই খুব মানে হাসিনার পদত্যাগ চাই সেরকম চিৎকার চেঁচামেচি করে বলছিল। এবং বেশিরভাগ মানুষই সেটাই চাচ্ছিল এবং সেটা মানে চাওয়াটাই খুবই স্বাভাবিক। কারণ এতগুলো বছর সে এরকম মানে সাধারণ মানুষগুলোর উপরে যেই অত্যাচার করেছে, স্বৈরাচারী সরকার যেটা বলে আরকি। সেই স্বৈরাচারী সরকার যখন লম্বা সময় থাকে, তখন দেশের মানুষ স্বভাবতই অনেক দুর্ভাগা আরকি, মানে দুর্ভাগ্য তখন তাদের বহন করতে হয়। তো সেই জায়গা থেকেই হয়তো তারা এরকম আ বিপ্লব, বিদ্রোহ করেছিল। কিন্তু আমি কিন্তু তখন খুব একটু সন্দিহান ছিলাম। আ আমি জানতাম যে আমি শেখ হাসিনাকে ডেফিনিটলি এরকম একটা স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। বাট এট দ্য সেম টাইম আমি ভাবছিলাম যে কে আসবে? কে আসবে? মানে শেখ হাসিনাকে রিপ্লেস করে কাকে পাবো আমরা একটা সরকারকে? যেই সরকার আদৌ আমাদের বাংলাদেশের অবস্থান বুঝবে কিনা? কিংবা ভালোবাসা থেকেই সেই সরকার পরিচালনা করবে কিনা? কারণ আসাদ, আ তুমি নিশ্চয়ই জানো যে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত সেরকম একটা আ সরকার পাইনি, যে সরকার প্রকৃত অর্থেই দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করবে। সো আমি আসলেই একটু হতাশ ছিলাম যে কি হতে যাচ্ছে না যাচ্ছে। তারপর যখন ইউনূস চলে আসলো তখন তো মনে হচ্ছে ওয়াও! এটা তো একদম সেইরকম একটা ব্যাপার পেয়ে গেলাম যে একটা নোবেল মানে জয়ী একটা মানুষ সে নিশ্চয়ই দেশটাকে ঠিক সেইভাবেই চালিয়ে নেবে। তাই না? তো সেখানে তো কোন ধরনের কোনো মানে কি বলবো? মানে যে মানে একপেশে ব্যাপারটা থাকবে না। সে প্রকৃত অর্থেই যেহেতু একজন জ্ঞানী মানুষ, সে তার জ্ঞানের আলোকে সেভাবেই তিনি দেশটা চালাবেন। তো যাই হোক, তারপরে এই যে ভোটাভুটি হলো, যারা খুশি ছিল ১ম দিকে যে না ইউনূস তো আমাদের জন্য সেরকম করছেন, তারাই দেখলাম যে যখন আ ভোটে হেরে গেল, তখন কিন্তু তারাই আবার বলছে যে ভোটটা আসলে ঠিকমতো হয়নি। ভোটের প্রসেস ঠিক ছিল, কিন্তু ভিতরে যে গন্ডগোল হয়ে গেছে। তো এখন সেই সময়টাতে ইউনূসের সময়টাতে obviously অনেক মানে বেশি ভয়ংকর ঘটনা ঘটেছে। যেটা আমরা হয়তো to some extent আমি বলব শেখ হাসিনা যখন ক্ষমতায়ও ছিল তখনও কিন্তু আমরা সেটা দেখিনি। যেমন কতগুলো মানুষকে আ আম তুমি ভালো করেই জানো যে আ একটা মানুষকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, একটা হিন্দু লোককে। সে দীপচন্দ্র জীবনেও দাস। কখনো এক্সাক্টলি সে জীবনে কখনো সোশ্যাল মিডিয়া চালায়ওনি। কিন্তু ওই যে হঠাৎ করে মানে একটা মানে ইসলামদের সেইরকম একটা পাওয়ার চলে আসলো ইউনূসের সরকারের সময়। তো যেটা সবচাইতে বেশি ব্যথিত করেছে এবং তার মধ্যে এই আনুষঙ্গিক ঘটনাগুলো তো ছিলই। তো যাই হোক, তারপরে একটা তাছাড়া আরেকটা ঘটনা আছে তো, নুরাল হ্যাঁ, পাগলার একজন মৃত মানুষের মারা যাওয়ার ১৫ দিন পরে তার লাশ কবর থেকে তুলে এক্সাক্টলি, পুড়িয়ে ফেলেছিল এবং সারা বাংলাদেশে মাজার ধ্বংস করা, মাজার ভাঙা, বাউলদের উপরে আক্রমণ, এগুলো ম্যাসিভ এক্সাক্টলি। আকারে হয়েছে। এক্সাক্টলি। সো অবভিয়াসলি যেটা খুবই হতাশ ছিল এবং ইউনূস সরকার আমার মনে আছে যে তিনি যখন ১ম এই আম এসেছে আরকি বাংলাদেশে। আসার পরে সে ১ম এই একটা কথা বলেছিল, আমাদের বাংলাদেশের মানুষগুলো আ এই যে যা করছে মানে আ রিটালিয়েশন যেটা হচ্ছে, সেটা আর কিছু না। আমার দেশের মানুষগুলো ভালো। কিন্তু তারা যেহেতু তাদের আ অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে বহুগুলো বছর, সেইজন্যই তারা এরকম একটু আক্ষেপ করছে। এইজন্য তারা একটু হাহাকার করছে। তো এটা কি আক্ষেপ, হাহাকার? কারণ আমার কাছে মনে হয় আছে যে বাংলাদেশের মানুষগুলো এরকম যদি মানে আ তাদেরকে যদি একটু রেস্ট্রিকশন এর মধ্যে না রাখা হয়, অ্যা তাহলে কিন্তু তাদের ওই ধর্মটা মাথাচাড়া দিয়ে চলে ওঠে এবং তখনই তারা এইসব গ্যাঞ্জামগুলা করে। এটা অবশ্য আমি একটু অপটিমিস্টিক ভাবেই বলতে চাই, সিনিক্যাল না হয় নাই হলাম। আমার কাছে মনে হয় যে এটা আমাদের শিক্ষার অভাব obviously। আম আমরা তো
বাংলাদেশের মানুষগুলোকে ওইভাবে করে শিক্ষিত করতে পারিনি। সেকুলার যে জিনিসটা, সেকুলার মতবাদ, এই সেকুলার জিনিসটাই তারা আজকে মনে করে যে এটা একটা লজ্জার ব্যাপার। তো যাই হোক, তারপর আসার কথা বলি। আসাদ, আমার কাছে খুবই ভালো লেগেছে যখন বিএনপি ক্ষমতায় আসলো। কেন যে আমি বিএনপি খুব ভালোবাসি সেজন্য? না, না, একদম না, একদমই না। কিন্তু আমি বলবো আমি আম জামায়াতকে খুবই ভয় পাই। কারণ জামায়াত যদি বাংলাদেশ সরকার গঠন করে, তাহলে আমার দেশ আরেকটা পাকিস্তান, আরেকটা আফগানিস্তান সেরকমই হবে। তো সেই জায়গা থেকে খুবই একটা চরম একটা মানে কি বলবো, একটা শান্তি, একটা স্বস্তির নিঃশ্বাস আমার পড়েছে যখন বিএনপি ক্ষমতায় আসলো আরকি। মোটামুটি এটা আমাদের সবারই হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলো, এই জায়গা থেকে কিছু জিনিস আমরা একটু দেখতে চাইলো পাপা। বিএনপির উপরে কি আমরা ভরসা করতে পারি কিনা? যেমন আমরা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের অবদান দেখেছি। তিনি এক প্রকার জামাত, শিবির, রাজাকার এদেরকে চ্যালেঞ্জ করে তিনি কিন্তু এদের পরাজিত করেছেন, ভোটে পরাজিত করেছেন। আমরা যদি একটু দেখি একে একে, আহ, এবং ইউনূসের আমলে শুধু অবকাঠামো ধ্বংস, ধর্মীয় স্বাধীনতা খর্ব, অর্থাৎ যারা মুসলিমদের মধ্যে অনেকগুলো সেক্ট, জামাতপন্থী মুসলমান ছাড়া অন্য সকলেই মোটামুটি নিগৃহীত ছিলেন। আমরা আরেকটা জিনিস যদি দেখি এখানে, আমরা দেখলাম এখানে সকল পণ্য, মানে এই যে বাণিজ্য চুক্তির নামে যে ক্ষতিটা আমাদের করা হয়েছে সেটা আসলে অপূরণীয়। আমার মনে হয় এটা পূরণ করতে অনেক সময় আমাদের লাগবে, বেগ পোহাতে হবে। তো এই ক্ষতিগুলো ইউনুস করলো তার ভয়ঙ্করভাবেই, এবং অনেকটা উলঙ্গ হয়ে এই ক্ষতিগুলো করলো। তারপরের জায়গাটা দেখে তারেক রহমান তিনি নির্বাচনের আগে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন এটি ফেব্রুয়ারির ৯ তারিখ, বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে এই বাংলাদেশে। বিটিভিতে জাতির উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেছিলেন। আপনি কি এই কথা বিশ্বাস করতে পারেন? অর্থাৎ আপনার চাওয়া তো এটাই। আপনি প্রায় অর্ধযুগ ধরে কথা বলছেন, বিশেষ করে নারীদের জাগ্রত করার অনেক চেষ্টা করছেন। নারীদের মধ্য থেকে এরকম বিদ্রোহ করা বা সত্য কথা বলার মানুষের সংখ্যা খুবই কম। আপনি পায়োনিয়ার, আমি আপনাকে বলতে পারি। তো অন্ততপক্ষে ভিন্ন চিন্তা, মুক্ত চিন্তার কথা আপনি বলছেন। এই যে তিনি নির্দিষ্ট করে বললেন অবিশ্বাসী, সংশয়বাদী এরা নিরাপদ থাকবে, পাহাড়ি বিশ্বাসী, আদিবাসীদের উপরে অবিশ্বাসী, সংশয়বাদী, হ্যাঁ, খুব হুম, সুন্দর কথাগুলো বলেছেন উনি। হুম, আসাদ, আমার কাছে মনে হয় যে কথাগুলো অনেক সুন্দর। কথাগুলো আসলে মন ছুঁয়ে যাওয়ার মতোই সুন্দর। আম কিন্তু আমরা জানি না আসলে আদৌ কি সেটা কার্যকরী হবে কিনা, সেটা আমরা জানি না। কেন জানি না? কারণ হচ্ছে যে দেখি, আমরা যদি একটু ইতিহাসের পাতাটা একটু উল্টাই, তাহলে দেখব যে ভোটের আগে কিংবা একদম সম্প্রতি যখন ভোটে বসলো, তখন কিন্তু আমরা সরকারের মুখে অনেক সুন্দর কথা শুনি, অনেক সুন্দর জায়গা দেখি। কিন্তু আম আদৌ আসলে সেটা কিন্তু দেখা যায় যে আম তারা সেটা বাস্তবায়ন করতে পারেন না। এই সেকুলারিজম একটা ওয়ার্ড হচ্ছিল একটু আগে। তো আম আমি যতদূর জানি যে ১৯৭৭ সালে এই সেকুলার ওয়ার্ডটা আমাদের হুম, জিয়াই কিন্তু আমাদের মানে এটা চেঞ্জ করেছিলেন, তাই না? সো হুম, হুম, তারপর আমি আশাবাদী হতে চাই, কারণ তারেক যেহেতু বহু বছর ইউকের মতো একটা জায়গায় থেকেছেন, তাই না? ১৭ হুম, বছরের কাছাকাছি তিনি থেকেছেন। তো এই মানুষগুলোর এই ব্রিটিশ যেসব কি বলবো, আমাদের যে মোরালিটিস গুলো আছে, যে এথিক্স গুলো আছে, এগুলো তো কিছু না কিছু তো নিশ্চয়ই তিনি পাবেন। সো সেইখান থেকে আমি আশা করবো যে এত সুন্দর একটা কথা বলেছেন, এটা আসলেই উনি বাস্তবায়ন করবেন। আর আরেকটা জিনিস আসাদ, আমি যখন খুব ভয় পাচ্ছিলাম যে জামাত আসলেই যে ক্ষমতায় আসবে কিনা, পরে মনে হলো যে জামাত যে ক্ষমতায় আসেনি এবং বিএনপি কে ভোট মানে আজকে জয়ী হয়েছে তারা, এই জয়ী হওয়ার পেছনে আমি ২ টা জায়গাকে বলব যে সবার আগে এই ২ জায়গায় কিন্তু তাদেরকে জয়ী করেছে ভোট দিয়ে। এক হচ্ছে নারী, আরেক হচ্ছে অমুসলিম। হ্যাঁ? যেগুলা আগে হ্যাঁ, কিন্তু মানে আওয়ামী লীগের কাছে ছিল। অমুসলিম যারা আছে তারা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগ পেয়েছে। কিন্তু তারাও ভয় পেয়েছে যে হায়! এরা যদি ক্ষমতায় চলে আসে তাহলে তো আজকে পুরাই খবর হয়ে যাবে। এইজন্য সমস্ত অমুসলিম কিন্তু বিএনপি কে ভোট দিয়েছে। আমারই দেখা কয়েকটা মানুষ, এরা জীবনে পলিটিকের ধারে কাছেও যায় না, মানে তারা অমুসলিম। জীবনেও কোনো কিছু পলিটিক্স এর নামগন্ধই নেই। কিন্তু তারা সেই অনেকগুলো মাইল পথ পাড়ি দিয়ে ভোট দিতে গিয়েছে। কারণ একটা ভয়ে যে যাতে জামায়াত ক্ষমতায় না আসে। হ্যাঁ? তো এই যে এই অমুসলিম এবং আরেকটা হচ্ছে নারী।
বেশিরভাগ নারী কিন্তু তারাও ভয় পেয়েছেন যখন বলছে যে কর্মসংস্থান তাদেরকে সীমিত করে দিব, ওদের তত সাহস নেই যে সরাসরি বলবে যে কর্মসংস্থানই বন্ধ করে দিব। কিন্তু ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে তাই হবে যদি জামায়াত ক্ষমতায় আসে, কারণ তারা তো সবসময় বলে যে কোরআনের আলোকেই, সেই শরিয়ার আলোকেই তারা দেশটাকে গড়বে, তাই না? ইসলাম যেখানে সবার আগে, ইসলামের প্রায়োরিটি থাকবে সবার আগে, ইসলামী প্রথাটার প্রায়োরিটি থাকবে সবার আগে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে তারেক জিয়া এই যে দুই জায়গা থেকে ভোটটা পেলো, এক্সট্রা যে ভোটগুলা যেগুলো আজকে তাদেরকে প্রকৃত অর্থেই জয়ী করলো, এই দুই জায়গাকে যদি ধরে রাখতে পারে, তাদের জন্য যদি কিছু করতে পারে, তাহলে তার এই জায়গাটা অবশ্যই সেখানে অনেক শক্ত হবে এবং দেশটাও একটা সেরকম একটা জায়গায় যেতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি আদৌ সেটা মিন করে বলেছেন? তুমি একটু আগে একটা কথা বললে যে খুব সুন্দর একটা, আমারও মন ছুঁয়ে গেছে যে সে বলেছে এই দেশটা সবার, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী, এরকম কিন্তু আগে কখনো আমরা শুনিনি। শেখ হাসিনা যদিও সেকুলারিজমকে অনেক প্রাধান্য দিয়েছে, কিন্তু তিনিও কিন্তু ওই যে মানে কিছু ন্যাকামি ছিলই আর কি, মানে ধর্মটাকে একটু তালপাতা দিয়ে হাত পাতা দিয়ে একটু বাতাস করা, সেটা কিন্তু তিনি করেছেন। তো জি, এখন দেখা যাক আমরা জিয়ার দেখা কাছ যাক। থেকে হ্যাঁ, কতটুকু পাই। হ্যাঁ, আপনি বলছিলেন তারেক জিয়ার বাবা জিয়াউর রহমানের কথা। আম, জিয়াউর রহমান আমাদের বাংলাদেশের অনেক কিছুই ধ্বংস করেছেন। আবার একইভাবে আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলেন। বিশেষ করে শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ কিন্তু ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার চেষ্টা করেনি। বাকশাল যে একটা ভালো জিনিস ছিল সেটা নিয়ে গর্ববোধ করেনি। সুতরাং পিতার কাজকে সন্তান আসলে গ্রহণ বা বর্জন করবে, সেই উদাহরণ কিন্তু আমাদের আছে, মানে গ্রহণ না করা। সেক্ষেত্রে জিয়াউর রহমান আশা করতে পারি তিনি দীর্ঘদিন আপনার শহরে ছিলেন, লন্ডনে ছিলেন, টেমস নদীতে তার যত বিদ্বেষ, যত ঘৃণা, যত অসৎ কিছু সব ঝেড়ে ফেলেছেন, এটা আশা করি। এবার আপনি বলছিলেন নারীর অধিকার, এই প্রসঙ্গে আমরা বলি আপনি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন ইউনুসের সরকারের সময়, অর্থাৎ আপনি সেখানে কেমন ছিলেন এটা জানতে চাইব। এক, দুই হচ্ছে আমরা পুরুষের অনেক সময় বলি নারীর অধিকার দেব, কথাটা অসম্পূর্ণ, বলতে হবে নারীর অধিকার ফিরিয়ে দেব যেটা আমরা ছিনিয়ে নিয়েছি। বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় নারীরা স্বাধীন, তাদেরকে পরাধীন করে দেওয়া হয়, পুরুষরা করে বিভিন্ন অজুহাতে। এটা তাদের সাথে হাত মেলায় ধর্ম, হাত মেলায় রাজনীতি। আপনি ইউনুসের আমলে এই তো বেশ বেশি গেলে কয় মাস হবে আপনি গিয়ে ঘুরে এসেছেন। একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে আপনি সেখানে নিরাপদ বোধ করেছেন অতীতের যে কোনো সময়ের চেয়ে? কেমন ছিল আপনার অভিজ্ঞতা? ওয়েল আসাদ, তার আগে একটা লাইন বলি যে ওই যে বললে না তুমি যে নারীরা কখনো মহিলাদের অধিকার দেয় না, কথাটা খুবই অসংলগ্ন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা আসলে একটা অসংলগ্ন কথা। কিন্তু খুবই হতাশ হই যে কিছু মহিলা কিন্তু নিজেই আমরা সেই চাবিটা দিয়ে দেই পুরুষের হাতে, যে আমার অধিকারটা তুমি, তোমার কাছে গচ্ছিত আছে, তুমি যখন ইচ্ছা আমাকে দিবে, যখন ইচ্ছা তুমি আমাকে সেখান থেকে বঞ্চিত করবে। এটা কিন্তু কিছু মহিলারই, এই যে জামাতের হয়েই যে কিছু মহিলারা লড়লো, তারা কি করেছে আমরা দেখেছি যে তারা কিন্তু বলছে যে না, মহিলাদের তো আসলে কোনো নিয়ম নেই যে তারা একটা মানে ভিডিও দেখে নিই আপা। হ্যাঁ, হ্যাঁ, মানে হাতে অবশ্যই কলমে প্লিজ। হলে সুবিধা হয় আর কি দর্শকদের অফ জন্য। কোর্স, আই এম সরি। প্লিজ, প্লিজ। এই দেখেন একজন নারী, তিনি তার সতীর্থদের ধর্ষণের বিচার চাইছেন। ইনি জামাতের হয়ে ভোট করেছেন। ওনার নাম কি, মিতু না যেন কি। তো শুনি কি বলেন। বাংলায় হামলা কেন? তারেক জিয়া জবাব চাই। আমার ভাই আহত কেন? তারেক জিয়া জবাব চাই। সারা বাংলায় হামলা কেন? তারেক জিয়া জবাব চাই। আমার বোন ধর্ষিত কেন? তারেক জিয়া জবাব চাই। আমার বোন ধর্ষিত কেন? তারেক জিয়া জবাব চাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। জান্নাতের আস্তানা এই বাংলায় হবে না। সারা এখানে তিনি ধর্ষিত কেন বলে হাসছেন দেখেন। জবাব চাই। তো তিনি হাসছিলেন, উনি জামাতের একজন নারী হয়ে তিনি জামাত, যে জামাত নারী বিদ্বেষী, যে জামাত নারীদেরকে বেশ্যা বলেছে, কর্মজীবী নারীদেরকে, তিনি একজন ডক্টর পেশায় সম্ভবত। নামের আগে তো জামাতিরা বা অধ্যাপক, ডক্টর অনেক কিছু লাগায়, পরে দেখা যায় এটা কিছুই না, ফ্যাক্ট। ব্যারিস্টার, ডক্টর। হ্যাঁ, তারা বোঝায় যে আমরা জ্ঞানী। সাইদির আগে আল্লামা সাইদি। তো ঠিকই তো বলছেন যে নারী তো নারীর শত্রু। এই যে একজন মানে তিনি একজন নারীর ধর্ষণের, সোকল ধর্ষণ, এটা ওই হান্নান মাসুদের এলাকায় এটা ঘটেনি, এটা একটা পারিবারিক দ্বন্দ্বকে ধর্ষণ দেখাচ্ছে তারা। তো তিনি হাসছেন ধর্ষণ নিয়ে। এটা হাসার জিনিস? এইরকম কোনোদিন অবশ্যই এটা ধর্ষণের হাসার বিচার চাইতে জিনিস আমি কেউ আসাদ, দেখিনি। এটা অবশ্যই হাসার জিনিস। তাদের জন্য এটা হাসারই জিনিস, যেখানে শফিকুর এসে নিজেই বলেছে যে আম, ধর্ষণ কোনটা, ধর্ষণ হিসেবে মুসলিমের একটা আলাদা ব্যাখ্যা আছে। আমাদের সাধারণ মানুষের চোখে ধর্ষণ যেটা, সেটা কিন্তু ইসলামী পরিভাষায় নাই।
ইসলামী পরিভাষায় ইনফ্যাক্ট ধর্ষণ বলেই কোনো কিছু নাই, কিন্তু শফিকুর রহমান নিজে এসে বলে গেলেন যে ধর্ষণ হচ্ছে সেটাই যে বিয়া বহির্ভূত তোমরা যখন কোনো কিছু আকাম করো সেটাই হচ্ছে ধর্ষণ। যদিও এখানে নারী পুরুষের যদিও মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে থেকে হোক বা যেখান থেকে হোক সেটাই ধর্ষণ হবে, কিন্তু যখন অনেকেই বলেছিল যে বৈবাহিক ধর্ষণও কিন্তু একটা ধর্ষণ। যেমন আমাদের দেশে আমি যদি কারো ওয়াইফ থাকি, আমার হাজবেন্ড যদি আমাকে জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু করে তাহলে সেটাই ধর্ষণ হবে এবং আমি পুলিশে কল করলে আমার হাজবেন্ডকে জেলের মধ্যে থাকতে হবে। কিন্তু এটা কিন্তু ইসলামী পরিভাষায় পুরো উল্টে যায়, কারণ কোরআনেই বলা আছে যে এবং হাদিস থেকে আমরা জানি যে কোনো মহিলা যদি মানে উটের পিঠের মধ্যে বসে থাকে কিংবা বাচ্চা প্রসব করবে ওরকম কোনো মানে সেরকম সময় যদি স্বামী বলে হ্যাঁ তোমাকে একটু করতে চাই, চুচু করতে চাই, তখন তোমাকে দিতে হবে। তুমি যদি না দাও সারা রাত সারাদিন তোমার উপরে ফেরেশতারা সেই গজব নাজিল করবে আর কি, মানে অভিশাপ দিবে আর কি তোমাকে। সো অবভিয়াসলি তাদের কাছে তো ধর্ষণ বলে কোনো কিছু নাই, জাস্ট তারা স্বামীকে সবসময় হ্যাঁ বলতে হবে, বাকি সবকিছু তাদের কাছে ধর্ষণ। তো আমার কাছে মনে হয় যে যখন অন্যান্য কিছু মহিলা মারা যায়, ধর্ষিত হয়ে যখন মারা যায়, তখন তাদের মধ্যে একটু বুকে কামড় লাগে যে আহারে মানুষটাকে মাইরেই ফেললো, কিন্তু সবার আগে তারা নিজেদের মনে আবার এটাও সান্ত্বনা দেয় যে ওই বেটি গেছিল কিছু একটা জামা কাপড় পরে, এই জন্য এরকম হয়েছে, আমি হলে তো যাইতাম না, সে গেছে। মানে আলটিমেটলি কিন্তু যে ধর্ষণ হচ্ছে তার ব্যাপারেই কিন্তু সেই ব্লেমটা চলে আসছে। বাই দ্য ওয়ে এখানে আবার একটু ডিফারেন্স আছে, যখন কেউ ধর্ষিত হয়ে মারা যায় তখনই তারা একটু বলে আহারে এরকম মরে গেছে, না মারলেও তো পারতো, কিন্তু দোষটা তো ওইরকম তারই ছিল। আর যখন কোন একটা নারী ধর্ষণ হয়েছে কিন্তু এখনো মারা যায়নি, তাদের প্রতি কিন্তু কারোর কোনো সহানুভূতি থাকে না, আমি কখনো দেখিনি, বরঞ্চ তাদেরকে সেরকম থুই করা হয় আর কি। এনিওয়ে জি। হ্যাঁ বলুন। আমি ওই ভিডিওটা খুঁজছিলাম আমার ফোনে, যেখানে সে বলেছে ধর্ষণ হচ্ছে যে দুইজন বদ নারী পুরুষের মিলন হওয়া, একত্রিত হওয়া। তো সেটা যদি হয় তাহলে তারা কি ধর্ষকদেরকে ওন করে? মামুনুলের সাথে কেন তাহলে নির্বাচন করলো? মামুনুল তো 501 নম্বরে গেছিল আরেকজনের বন্ধুর বউকে নিয়ে, তো সেটা তো ধর্ষণ। তাহলে ধর্ষক মানে মানে ব্যাপারটা কিরকম না, মানে স্ববিরোধী। আমরা একটা ভিডিও দেখি নারীদের ব্যাপারে বলছিলেন যে এই যে নারীরাই নারীদের শত্রু, যেমন পুরুষরা বলে নারীদের অধিকার দেব, এই কথাটার মধ্য দিয়েই কিন্তু এটা প্রমাণ হয় যে অধিকার সে খর্ব করেছে, দেবে মানে কি, এটা মনে হচ্ছে যে তো আমি একটা ভিডিও দেখাই যেখানে এই বদদের আসলে সহযোগী কারা, সহযোগী হচ্ছে কিন্তু আবার একদিকে নারীরাই। আমি সেই ভিডিওটি একটু দেখাই যে জামাতে ইসলামের নারী শাখার একজন তিনি দিলশানা পারুল, তো তার বক্তব্যটা গুলি করে মেরে ফেললো স্কুলের বাচ্চারা, তারপরে তোরা জাস্টিফিকেশন নিয়ে আসিস, তোদের হচ্ছে যে লজ্জা লাগে না? তোরা তো মানুষের জন্ম না, মানে মরার পরে কোন দুটোকে চান্স পাবি সেটা তো পরের বিষয়। আগে এই সমস্ত লেখক, শিল্পী, অভিনয় শিল্পী, নারীবাদী, এনজিও কর্মী, কুত্তার বাচ্চা, সুরের বাচ্চা যেগুলি আছে, যেগুলি আবার করে নামছে আওয়ামী লীগকে নতুন করে ইনেবলেট করার জন্য, নতুন করে পুনর্বাসন দেওয়ার জন্য, একদম পশ্চাৎ দেশ দিয়ে ঢুকায় দেয় এই সমস্ত হচ্ছে গিয়ে এনাবলিং করার জন্য। তোদের 2000 আমার বাচ্চা মারছে, তোদের নেত্রী, তোদের স্বীকৃতি নিয়ে আগে তোরা এই জবাব দে, তারপরে তোরা তোদের লেখা চোদাইস, তারপরে তোরা তোদের শিল্পী মারানি চোদাইস, তারপরে তোরা তোদের অ্যাক্টিভিজম চোদাইস। আগে তুই আমার বাচ্চার মৃত্যুর হিসাব দে, তোর পুলিশ, তোর নেত্রী যে গুলি করে মারলে এই হিসাব তুই। আচ্ছা, এটা ছিল তার ভাষা। আমি আর পরেরটা আরো খারাপ, এখানে আরো গালাগালি করেছে। তো এটা জামাতি একজন নারীর বক্তব্য, তার প্রথমে টার্গেটটা দেখেন, আপা একটু ভালো করে খেয়াল করবেন পাপা। তার টার্গেট কিন্তু এনজিও কর্মী নারী, নারীবাদী, মানে নারী কেন্দ্রিক। সে নারী হয়ে তার রাগ কিন্তু সব নারীদের উপরে। যেমন এই যে জামাত ইসলামের পুরুষদের রাগ, সকল রাগ নারীদের উপরে। এই বেটি তুই বেটির গরুর বেটি, বাজারে গেলেও বেটি, হাঁটতে গেলেও বেটি, সব জায়গায় বেটি, ওই বেটি তুই গরো থাক, এরকম রাগ দেখেন তার একই রাগ। স্কুলের বাচ্চারা, তারপরে তোরা জাস্টিফিকেশন নিয়ে আসিস, তোদের হচ্ছে যে লজ্জা লাগে না? তোরা তো মানুষের জন্ম না, মানে মরার পরে কোন দুটোকে চান্স পাবি সেটা তো পরের বিষয়। আগে এই সমস্ত লেখক, শিল্পী, অভিনয় শিল্পী, নারীবাদী, এনজিও কর্মী, কুত্তার বাচ্চা, সুরের বাচ্চা যেগুলি নারীদেরকে সে গালাগালি করছে, এবং তার যে আমির, সে আমিরের বক্তব্য, আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে ঠুকে নিতে দেখবেন না। তো তারা সিগারেট খায় না, ওদিকে আমরা তাদের যে সেই ব্যারিস্টার কি নাম, এস এম শাহরিয়ার কবির কি যেন বিড়ি খায় ধুমাইয়া। তো এই দিশেহারা পারুল সেও ধুমাইয়া বিড়ি খায়, আরো অনেক কিছু খায়। এবং মানে এই হচ্ছে যে জামাতের অবস্থা, এবং তাদের হাতে নারী। এবং সেই দেশে গিয়ে আপনি ঘুরে এসেছিলেন, কেমন লাগলো, বা তাদের ব্যাপারে মন্তব্য করবেন, এই নারীরা যে গালাগালি করে এইভাবে?
ওকে, আমি আমার একদিক থেকে আমি বলবো আমার সৌভাগ্য, আমি এটা সৌভাগ্য হিসেবেই বলবো, যে আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ মতো ফেরত এসেছি। এবং তার আরেকটা কারণ হচ্ছে যে একটা সময় আমি যখন ভাইরাল হয়েছিলাম তখন অনেক মানুষই আমাকে চিনে গিয়েছিল। এখন কিন্তু আমার সোশ্যাল জায়গায় সেরকম মানে অ্যাক্টিভিটিস নাই। আমার যে মেইন পেজটি ছিল সেটাও কিন্তু ডিঅ্যাক্টিভেটেড, ডিসেবলড হয়ে গেছে। সো আমার ওইরকম মানুষজন আমাকে ওইভাবে চেনেও নাই, সত্যি কথা যেটা। তো এখান থেকে আমি বেশ ভালো ছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি খনিকা নামের একটা বাসায় আমার জন্মগ্রহণ হয়। আমি এইবার কিন্তু খনিকাতেই ছিলাম। আমি বাসার বাইরে খুব একটা বেরোইনি। ২ দিন মাত্র বের হইছি, তাও খুব কম সময়ের জন্য আরকি। তো আমি ওখান থেকে সেফ ছিলাম। ওখানে কোনো সমস্যা হয়নি। কিন্তু বাংলাদেশের যদি আমি বলি যে মানে তুমি যেটা বলছো যে সেফ, আসলে সবাই কি সেফ কিনা আমার মতো? আমার কাছে মনে হয় যে ছোটবেলা থেকে তো একটু আদরে বড় হয়েছি, এবং আশেপাশের আমার কিছু মানুষ আছে তারা কিন্তু মুসলিম। নো ডাউট অ্যাবাউট ইট। বাট তারা আমাকে স্নেহ করেন, তারা আমাকে ভালোবাসে। ছোটবেলা থেকে আমাকে অনেক আদরের মধ্যে যত্ন করে আমাকে বড় করছে তারা। সো এই মানুষগুলোর ভিড়েই ছিলাম। এইজন্য I felt safe, absolutely safe ফিল করেছি। আমার কাছে মনে হয়নি যে আমার কোনো একটা ক্ষতি হতে পারে। Then again ভয় তো ছিল। আসাদ, আমি যখন ইংল্যান্ড ত্যাগ করি আমাকে সবাই আমাকে এসে বলেছিল, "যেও না, যেও না, সেরকম একটা কিছু একটা হয়ে যাবে।" আমি ভাবলাম যে যদি হয়েও যায়, একটা বিশেষ কারণে আমি গিয়েছি। কারণটা না হয় নাই বলি অনলাইনে। বাট বিশেষ একটা কারণে মনে হচ্ছিল যে আমার যেতেই হবে। তো আমি একটু ইমোশনাল, সো ওই জায়গা থেকেই আমি গেলাম। কিন্তু যাওয়ার আগে কিন্তু আমি উইল করে দিয়েছি আমার বাচ্চাদের যে আমার আমার যদি জাস্ট ইন কেস কিছু একটা যদি হয়, খুব তড়িঘড়ি করে সমস্ত উইল টুইল করলাম। এবং সবাইকে ফোন করে আমি একটা ফরেন কারেন্সি ব্যাংকে আমি ব্যুরো ম্যানেজার হিসেবে কাজ করতেছি। আমি ইভেন আমার যে বস আছে, আমার যে কলিগ আছে, আমার ফ্যামিলি মেম্বারকে বলে গেলাম যে এই যে ব্রাঞ্চের চাবি এখানে আছে, এই যদি আমি যদি মরে যাই তাহলে এই হবে। এই তো সবাই খুব ভয় পাচ্ছিল, বাট আমিও ভয় পাচ্ছিলাম। বাট দেশে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আই ফেল্ট রিল্যাক্সড। ইটস নট বিকজ যে দেশের অবস্থা খুবই সুন্দর, খুবই সেফ। নো, ইটস জাস্ট অনলি বিকজ আমি এই ক্রেডিবিলিটি দিতে চাই শুধুমাত্র আমার পাশের মানুষগুলো, যারা আমাকে অনেক যত্নে আগলে রেখেছে। এবং এগুলা মানুষের সংখ্যা খুবই সীমিত, বাট ইয়েট এগেন আই ফেল্ট সেফ জাস্ট অনলি বিকজ অফ দেম। তো তাদেরকে আমার মন থেকে আর কি সেই কৃতজ্ঞতা। আর দেশের ব্যাপারে যেটা বললাম, আমি একবার বাইরে যখন বের হচ্ছি সেখানে ২ দিন আমি এরকম একটা হচ্ছে চিড়িয়াখানার ওই জায়গাটাতে গিয়েছিলাম। চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন যেটা, সেটা ছোটবেলার অনেক স্মৃতি আছে ওখানে। তো ওইজন্য গেলাম ওখানে। সেখানে খুব বেশি মানুষ ছিল না। ২-১ জন মানুষ ছিল, তারা আমাকে ওইভাবে চিনতে পারেনি লাকিলি। আরেকদিন গিয়েছিলাম যে আরেকটা বিজয় ১৬ই ডিসেম্বরের ঠিক আগের দিন একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে খানিক কয়েক মিনিটের জন্য আমি ছিলাম। তো সেখানে আমি দেখেছি যে কিছু লোক আমার দিকে তাকিয়েছে, কিন্তু কেউ যে এসে কোনো একটা গালি দিবে বা কোনো কিছু, আমার মনে হচ্ছে বেসিক্যালি ওরা আমাকে চিনতেই পারেনি। সো ওইখান থেকে আমি খুব রিলিভড আরকি যে আমাকে চিনতে পারিনি। যদি চিনতো তাহলে হয়তো ঘটনাটা অন্যরকমই হতো। কারণ আমাদের অতীত জায়গা থেকেও তো আমরা দেখেছি যে কতগুলো মানুষকে মেরে ফেলেছে। এখন পর্যন্ত কোনো নারী নাস্তিককে বাংলাদেশ মেরেছে কিনা আমি জানি না। আম কিন্তু হ্যাঁ, মানুষ তো মেরেছে। সো ওখান থেকে তো আসলেই আম কখনোই আমি বলতে পারব না যে আমি 100% সেফ। আর এখনো যদি আমি যাই, এখন যদি এই যে তোমার লাইভে আসলাম, আমার তো এক্টিভিটিস অনেক কম। এখন যদি এক্টিভিটিস বাড়িয়ে দেই আমি, তুমি যেটা বললে যে আমি তো পায়োনিয়ার, আমি ওভাবে দেখি না। কিন্তু তারপর যদি একটু বাড়িয়ে দেই এক্টিভিটিস, যে হ্যাঁ ঠিক আছে আমি মানুষের জন্য আরো কিছু করব। আমার তো ওই জায়গা থেকে ভয়ও লাগে। যে এখন যতটুকু করছি এটা তো মনের জ্বালা মিটাচ্ছি আরকি। যে হঠাৎ মনের মধ্যে একটু কষ্ট লাগে, তখন এসে না অনলাইনে আপা, এসে বলছি। হ্যাঁ। আমার উপর থেকে বোধহয় আল্লাহর রহমতে মুমিন ভাইরা আমার উপর থেকে রাগ খুব কমাই ফেলছে। এখন আর আগের মতো কিছুই নাই। তারা হেদায়েত হয়ে গেছেন। আমি সরি, আপনি একজন মা, নিজের দেশে যে দেশে আপনি জন্মেছেন, মাতৃভূমিতে যাওয়ার সময় সন্তানকে উইল করে দিয়ে যেতে হয়। এটা বাংলাদেশী হিসেবে লজ্জিত। এবং এমন একজন ব্যক্তি, প্রফেসর, নোবেল লরিয়েট, তার নেতৃত্বে বাংলাদেশ চলছে, যার মেয়ে মনিকা ইউনুস, তিনি অপেরা সঙ্গীত শিল্পী এবং তিনি স্বাধীনভাবে কাপড় চোপড় পরেন। তার ব্যাপারে, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে সেদিকে আমি আর না যাই। তো তিনি তার মেয়েকে পশ্চিমে নিরাপদ রেখেছেন, নিজে বাংলাদেশে গিয়ে সেটাকে দোজকে পরিণত করেছেন। এবং ফরচুনেটলি তিনি তার মেয়েকে নিয়ে ওই বাংলাদেশে তিনি ক্ষমতা দখলের পরে কিন্তু মনিকা ইউনুস বাংলাদেশে যাননি। মানে তার বাবা ক্ষমতায় দখলে ছিল, তাও যায়নি। তো বুঝতেই পারছেন নারীদের জন্য বসবাসযোগ্য ছিল না। এখন হয়তো একটু উন্নতি ঘটবে। এবার আবার এই বিষয়টাতে একটু যদি খেয়াল করি, ধর্মকেন্দ্রিক
এই যে মামুনুল বা অন্যান্য গুন্ডারা তারা যেভাবে বাংলাদেশকে দেখে, যদিও এইবার বাংলাদেশের মানুষ দেখলাম একই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলিম, পাহাড়ি, নাস্তিক সবাই, মানে কেউ আর জান্নাতে যেতে চায় নাই। মানে এই জামাতিদের যে জান্নাতে যাওয়ার চেষ্টা সেটা রুখে দিয়েছে মানুষ। দেখেন তার পেছনে দাড়িপাল্লা এই মামুনুল, তার তার কথাগুলো একটু শুনবেন। আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব, গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। দেখেন সে পেছনে মুনাফিকের যে লোগো, জামাত ইসলামের দাড়িপাল্লা, সেটা রেখে বলছে মুনাফিক দেশ চালাতে পারবে না এবং সে আইন মানবে না, বিদ্রোহ করবে, দেশে আগুন জ্বালাবে। এই ছিল ইউনূসের শাসন আমল। আপনি যদি কিছু বলতেন, এই লোকটারে, এখন অনেকে বলছে লোকটারে কেউ থামান বলতো আর কি, তো লোকটা তো চলে যাচ্ছে, তো সেই চলে গেছেও বোধহয়, একটা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরছে, তো সেটা সত্যতা তো জানি না, তবে আমি ভিডিওটা একটু দেখাই এর ফাঁকে। আপনি যদি এই যে আগুন জ্বলা, আইন মানবো না, এই কথাবার্তাগুলো বলা এবং তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ানো, শান্তির শকুন হিসাবে খ্যাত নোবেল ইউনূসের ব্যাপারে যদি একটু বলতেন আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে, যে এইরকম কেন সে করছে, তার লাভ কি হলো? ওকে, আমার মনে হয় কথা জি, এখো আমি হচ্ছে। আমি দুঃখিত, এক সেকেন্ড, আমি একটা ঠিক করছি। আমি খুবই দুঃখিত এই জন্য। হ্যাঁ, এবার আপনি ঠিক থাকবে আর কি। সরি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ইউনূসের মানে কিছু তো একপেশে জায়গা আছেই obviously, কারণ আম সে এরকম নোবেল যে একটা বিজয়ী হয়, নোবেল বিজয়ী হওয়া মানে তো সেই মানুষটা সেইরকম ধরনের অ্যাডভান্স থাকবে অন্যান্য মানুষ থেকে। তার ইনোভেটিভ মাইন্ড আরো অনেক বেশি অ্যাডভান্স থাকবে সাধারণ মানুষ থেকে। সেরকমই তো আমি আশা করছিলাম। সে আরো বেশি মোর সিভিলাইজড থাকবে। সে আরো বেশি মোর সব জায়গা থেকে, অন্যান্য মানুষ থেকে, মোদ্দা কথা হচ্ছে সব জায়গা থেকে তার একটা বেটার একটা জায়গা থাকবে। তো ইউনূসের কাছ থেকে আমি প্রত্যাশা করেছিলাম। এখন যেহেতু তিনি চলেই গেছেন, কারণ যা কিছু হওয়ার দেশে তা কিন্তু অলরেডি হয়ে গেছে, রাইট আসাদ? এখানে কিন্তু এটার কিছু পরিবর্তন করা যাবে না, যেটা হয়েছে সেটা হয়ে গেছে। রাইট। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি বলতে সেটা থাকুন। হ্যাঁ, ওই যে যাচ্ছে ইউনূস। হ্যাঁ, জি। হ্যাঁ, যাচ্ছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকে আমরা ঠিকভাবেই বিদায় জানাই আরকি। কারণ উনি দেশে থাকলে আমি জানি না যে আরো মানে এই ধরনের ঘটনার তো আরো বেশি আমরা দেখতে পেতাম, তাই না? তো সেখানে এক ধরনের আম দেশে একটা মানে স্থিতিশীল একটা জায়গা আমরা পেতাম না। সেটা আরো বেশি ওয়ার্স্ট হতে পারত। আশার কথা হচ্ছে, আমি আশার কথাই বলতে চাই আজকে তোমার লাইভ শোতে। আশার কথা বলি, যে আশার প্লিজ। কথা হচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসেনি। মানে কথা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় এসেছে, এবং আশার কথা হচ্ছে তারেক খুব সুন্দর কিছু কথা, এই যে এই লাইনটা যে সংশয়বাদী, অসংশয়বাদী, কিংবা ধার্মিক, অধার্মিক, মানে সবাই মানে একইভাবে থাকবে, একই রকম রাইট থাকবে। এটা একটা খুবই একটা আশার কথা। এখন সে মানে তারেক প্রকৃত অর্থেই সেই জায়গাটা সে দিতে পারে কিনা সেটা হচ্ছে দেখার ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আমি দেখলাম যে উনি কিন্তু একটা পরিবর্তনের একটা ধারা নিয়ে এসছেন অলরেডি তারেক। সে শফিকুর মানে যারা হেরেছে তাদের বাসায় বাসায় গিয়ে কিন্তু বিরোধী দলীয় প্রার্থীদের কাছে গিয়েও কিন্তু একটা সেরকম একটা সুযোগ করে দিয়েছে, যেখানে আমাদের মধ্যে একটা লিয়াজও হতে পারে, একটা খুব সুন্দরভাবে আমরা কিন্তু একই সাথে ভিন্ন ভিন্ন দলের, ভিন্ন ভিন্ন মতের হয়েও আমরা একসাথে দেশ গড়ার কাজে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি। এই জায়গাটা কিন্তু উনি দেখিয়েছেন এইবার। আমি কিন্তু আগে কখনো দেখিনি যে এরকম করে কোনো গিয়েছেন। সো এটা আরেকটা আশার কথা। আমার আশার লিস্টে এটা আরেকটু অ্যাডেড হয়েছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন তারেক জিয়ার কাছে থাকবে। সেটা হচ্ছে যে আমাদের এই ইউকেতে আমি তো দুই দেশেরই সিটিজেন। আমি একই সাথে একজন ব্রিটিশ নাগরিক, একই সাথে একজন বাংলাদেশী নাগরিক। তো আমি বাংলাদেশী নাগরিক হিসেবে কখনো আমি স্বজন প্রীতির বাইরে আমি কোনো কিছু দেখিনি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই বলেন না কেন, মানে আমি ক্ষমতায় নাই তো অন্য কেউ যে অ্যাডেকুয়েট, যার সেই জায়গাটা আছে সে না, কিন্তু আমার যে রক্ত সেটাই হবে মানে পরবর্তী পথ প্রদর্শক, সেটাই আমরা দেখেছি। কিন্তু এই ব্রিটিশ নাগরিক হিসেবে আমি কিন্তু সেটা আবার দেখিনি। ব্রিটিশ নাগরিক হিসেবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পার্লামেন্ট চলে হচ্ছে হাউস অফ লর্ড অ্যান্ড হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডরা তো তারা তো সেখানেই রয়ে গেছে, সেখান থেকে তো কোনো বাইরে আসার উপায় নাই। কিন্তু ডিসিশন মেকার করে কিন্তু হাউস অফ কমন্স, যেখানে কিন্তু নেপোটিজম মানে যে স্বজন প্রীতির কোনো বালাই নেই। তা আমার প্রশ্ন থাকবে তারেক জিয়ার কাছে, যে উনিও কি সেই একই জায়গায় হাঁটবেন কিনা। আরো একটা কথা বলি, আল জাজিরাতে ওই যে মির্জা ফখরুল আলমগীরকে দেখলাম যে একটা ইন্টারভিউ দিতে, হ্যাঁ। তো সেখানে তাকে আলমগীরকে প্রশ্ন করা হয়েছে যে
তারেক জিয়ার সময় তো বহুত করাপশন হয়েছে। বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে মানে ৬৪ জেলাতেই বোমা পড়েছিল, তাই না? হুম। এবং বহুত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আমরা দেখেছি তারেক জিয়ার এগেনস্টে এইসব কথাগুলো আছে। তো সেখান থেকে তো আপনার জায়গাটা আরো অনেক বেশি সহজ সরল এবং অ্যাডেকুয়েসি আপনার বেশি একজন রাজনৈতিক নেতা হিসেবে, কারণ আপনার ভালো জায়গাগুলো সেখানে অ্যাডেড আপ আছে। তো সেইখানে তারেক জিয়াকে হটিয়ে দিয়ে আপনি কেন মেইন প্রধান জায়গায় আসতে পারবেন না? এটা ফখরুল আলমকে প্রশ্ন করা হয়েছিল। সে নিজেই পুরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। বলছে, "না, না, না, এটা তো কোনো করেই হয় না। তারেক জিয়া তো অনেক ভালো। আমরা মানে" মানে এই যে মানে পা চাটা না, মানে নাম বলে চাকরি থাকবে না। আহ, যাই হোক যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে তারিক জিয়া যেহেতু একটা মানে দিন বদলের একটা জায়গা দেখিয়েছে, উনি কিন্তু নতুন, উনি এই জায়গায় পায়নিয়ার একজন রাজনৈতিক নেতা হিসেবে উনি এইবার পায়নিয়ার ছিলেন, অ্যান্ড স্যালুট টু হিম। এটা আখেরি যাতে উনি ধরে রাখতে পারে এবং এইগুলো যাতে আসলে ইমপ্লিমেন্ট করতে পারে, এই আশাটাই আমি রাখবো আর কি তার কাছে আর কি। জি, অনেক ধন্যবাদ। এবার লোপা রহমান, আমরা একটু শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু জানবো। তার আগে মাদ্রাসায় আমরা জানি, এই নিয়ে আপনি অনেক কথা বলেছেন যে মাদ্রাসায় যেন শিশুদেরকে বলাৎকার না করা হয়, কোনো ধরনের নির্যাতন না করা হয়, তাদেরকে যেন সুশিক্ষা দেওয়া হয়। সুশিক্ষার তো আগাগোড়া নাই। আমরা দেখলাম স্বয়ং জামাত ইসলামের আমির, যাকে চুম্মা আমির বলেন, কারণ সে শিশুদেরকে এইভাবে, এটা ব্রিটেনের, সে নাকি ডক্টর দাবি করে, মানে বললামই তো এদের কোনো টাইটেলের ঠিক নাই। তো এটা কোনো সভ্য দেশে হলে সে অবশ্যই গ্রেপ্তার হতো, অবশ্যই তাকে গ্রেপ্তার করা হতো শিশুদের যৌন হয়রানি করার জন্য, কারণ তাকে কেউ অধিকার দেয়নি একটা শিশুর গায়ে হাত দেওয়ার, তার মুখে, ঠোঁটে, মাথায় চুমু দেওয়ার। দেখতে পাচ্ছেন একদম ঠোঁট বের করে ঠোঁটে ঠোঁটে চুমু দিচ্ছে। মানে কত বড় ভয়ঙ্কর পেডোফাইল, চিন্তা করেন। এই কাজগুলো করে যাচ্ছে, দেখেন উনি শিশুদেরকে জাস্ট সিম্পলি খাবার উনার দেওয়ার। নবীর সুন্নত পালন করছেন। আমি সরি বার্জিন করার জন্য, বাট উনি সিম্পলি নবীর সুন্নত পালন করছেন। কারণ বুখারী শরীফ থেকে আমিও হাদিস পড়েছিলাম এরকম যে যেখানে নবীজিও কিন্তু এই একই কাজই করতেন, ছোট ছোট বাচ্চার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিতেন। এমন না যে মানে কপালে চুমু, গালে চুমু, সেটাও না, একদম ঠোঁটের মধ্যে ঠোঁট লাগিয়ে। এটা মানে বুখারী শরীফ থেকে আমি পেয়েছি যে আহ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করতেন। সো উনি জাস্ট সিম্পলি নবীর সুন্নত পালন করছেন, এর বাইরে তো আমি কোনো কিছু দেখছি না আর কি। এবং মানে যেই মানুষগুলো প্রথমে সবার আগে কোরআনকে রাখবে, যে কোরআনই হচ্ছে আমার আহ, বিধি নিষেধ এবং আমার রোল মডেল, সেটা হচ্ছে এই কোরআনকে ঘিরেই আমি নিব অ্যাজ আ মুসলিম হিসেবে, যেটা বলা হয়। এখন যদিও আমি দেখি যে বাংলাদেশের মানুষগুলো, এই মুসলিম মানুষগুলো মানে তারা বলে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, ইসলাম তো যার যার মনের কাছে, আমি হচ্ছে আমার আল্লাহর কাছে জবাব দিব আর কি। মুসলিমরা এই কথাগুলো বলে খুব মানে বুক ফুলায়, বুক চিতিয়ে বলে যে আমি আমার আল্লাহর কাছে জবাব দিব। তুমি কে? তোমার কাছে আমার জবাব দিতে হবে না, আমার আল্লাহর আমি হচ্ছে সেইভাবে আমি করি। আর হচ্ছে ইসলাম তো আমার মনের মধ্যে, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, এটা আমি আমার আল্লাহর কাছে জবাব দিব। কিন্তু সে একই সাথে আবার নিজেকে মুসলিম বলে দাবি করছে। আসাদ, আমাকে বলো তো, একটা মানুষ কি কখনোই মুসলিম হিসেবে দাবি করতে পারবে নিজেকে যদি নামাজ, সে বলে যে আমার নামাজ পড়তে হবে? নামাজ তো পড়ার কথা না, নামাজ কায়েম করতে হবে, নো ম্যাটার হোয়াট। দিস ইজ ইসলাম। তারা আজকে তারাও মানে একটা কি ধরনের যে মানে আম, আমি জানি না এটাকে কি নাম দিব আসলে, মডার্ন মুসলিম, যার সাথে কোনো ইসলামের কোনো সম্পর্কই নাই। এবং আম, আমার এগুলাকে দেখে একই সাথে দুঃখ লাগে, একই সাথে হাসিও পায়, মানে খুবই একটা মিশ্র অনুভূতি। আমি জানি না তারা এখান থেকে কবে উতরায় আসবে, আমি আদৌ জানি না আসলে। কিন্তু হ্যাঁ, আরো একটা কথা বলি যে আম, কিছু মানুষ আছে আবার জানের ভয়েও হয়তো সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করে, যে আমি জানি যে আমি মনে মনে হেট করি ইসলামকে, যেটা বেশিরভাগ আমি জানি না বেশিরভাগ করে কিনা, কিন্তু অনেকেই আমি দেখেছি যে ইসলামের কিছু যে স্ট্রিক্ট কিছু মতবাদ আছে, যে পিডোফিলিয়া থেকে শুরু করে কিছু ডিসকাস্টিং ফিল্দি জিনিস আছে, এরা কিন্তু তারা মনে মনে খুবই ঘৃণা করে এবং মুখে তারা কিছু না বললে মনে মনে ঠিকই ঘৃণা করে। ইয়েট এগেইন তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছেন, কারণ তাদের অবস্থান বাংলাদেশেই, বাংলাদেশের বাইরে হয়তো তারা কখনো যেতে পারবেন না এবং তাদের লাইফ সবসময় খুবই রিস্কের মধ্যে থাকে, দেখেই হয়তো তারা ওই ধরনের কথাবার্তা বলেন। এদের জন্য আমার কোনো কিছু বলার নেই, কিন্তু যেই ট্রেন্ডটা এখন বাংলাদেশে চলতেছে, যে একই সাথে বলবো যে আমি ইসলামকে সেভাবে বুকে ধারণ করি, আলিঙ্গন করি, বাট ইয়েট এগেইন আমার কোনো চলাফেরা কথাবার্তা কোনো ইসলামের কোনো সম্পর্কই নেই, তাহলে তো এখানে তো মানে এদের জন্য তো কোরআনের সবার আগে বলা আছে যে এরাই সবচেয়ে ওয়ার্স্ট, জাহান্নামের আগুনে জ্বলবে, মুনাফেকেরা। আমরাও তো এদের থেকে অনেক ভালো, অ্যাটলিস্ট আমরা মানে যা বলছি যা করছি আমাদের একটা মানে সামঞ্জস্য আছে কথা এবং কাজে, এদের তো কোনো সামঞ্জস্য নেই।
সামঞ্জস্য নেই। এবং এরা তো দেখা যায় যে শিশুদেরকে, খালেদ মহিউদ্দিনকে ছাড়ছে না, দেখেন কি অবস্থা, তারা এই গাটা টিপে দিচ্ছে, একদম গাল টাল টিপে খালিদ এই মহিউদ্দিন মানে, গা টিপে দিচ্ছে, হোল্ড অন, সিরিয়াসলি? হ্যাঁ দেখেন আপনি, খালেদ মহিউদ্দিন কিন্তু, আর এই লোকটা পশ্চিমে থেকেছে, নিজেকে সাংবাদিক বলে, তার এরকম গালে হাত দিচ্ছে, এটা ভাবা যায়? এ দেখেন হাত হাত টিপে দিচ্ছে, এটা পুরোপুরি যৌন হয়রানি। দেখেন যে মানে কারে কি যে বলিয়া পায়, এটা খুবই দুঃখের আসলে। এবার মাদ্রাসা শিক্ষা নিয়ে আসলে একটু অনেকে ভাববেন আমরা হয়তো ইনসাল্ট করছি, বা এইরকম কোনো উদ্দেশ্য নিয়ে না, আমি একদমই সরল মনে বলি যে এটা দেখানোর জন্য যে মাদ্রাসায় আসলে মাদ্রাসা শিক্ষাকে কেন আধুনিক করা উচিত, কেন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা উচিত। আমি একটা ভিডিও এখন দেখাবো, প্রিয় বন্ধুগণ একটু আমাকে সময় দেবেন, আমি আবার আনছি যেন সাউন্ড অডিও সহ। লোপাপা এটা আর কি, মাদ্রাসা এই যে শিক্ষার্থীরা, এরা তো আমাদেরই সন্তান, তাদের আসলে বিকাশের জন্য কি করা যায়, যেমন এই ভিডিওটাতে আপনি দেখেন। তুমি যাবে, সে যাবে, কে যাবে? হুইল গো, হুইল গো, হুইল গো, কে খাবে, কে? আমি যাব, তুমি যাবে, সে যাবে, কে যাবে? হুইল গো, হুইল গো, হুইল গো। এটা একটা, আরেকটা হচ্ছে একই একই মাদ্রাসার, তারা ইংরেজি শেখাচ্ছে আর কি, তো শেখানো ভাষা তো ইংরেজি, সেটা সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়, আমি একটু বোঝার চেষ্টা করি। Can't, can't, couldn't, couldn't, shouldn't, shouldn't, mustn't, mustn't, might not, can't, আচ্ছা, can't. মাদ্রাসা এইভাবে ইংরেজি শেখানো হয় এবং চিৎকার আচ্ছা, করে করে বাদ ভাই, শেখানো আমি হয়। আগে একটু আমার নিজের অপরাগতা মানে একটু প্রকাশ করছি যে বোঝেন নাই তো, আমি আদৌ বুঝি নাই। ইংলিশ ছিল সেটা আমি বুঝিনি আসলে। আমি বুঝি নাই। টোটালি ডিফারেন্ট, মানে ইংলিশ থেকে ইংলিশে তো ওই অনেক মাঝখানে different মাছ different না accent। তরকারি কি কিছু বলেছে, আমি আমি বুঝি নাই। এখন এখানে দেখেন আপা, এরা কিন্তু শেখ হাসিনা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিয়েছে, এবং আপনি দেখেন ওই যে মির্জা আব্বাসের এগেনস্টে একটা ছেলে ই করলো, কি আসিফ নজরুলের ছাগল চুরি করে খেয়ে দিয়ে ফেলেছিল, কি যেন নাম, কি যেন নাম এদের, ওই কি পাটোয়ারি আর কি, তো নাসিরুদ্দিন পাটোয়ারি, তো সেই নাসিরুদ্দিন পাটোয়ারি একবার ইংরেজি বলেছে এইরকমই আর কি। আবার ওদিকে হান্নান মাসুদ, মানে এরা সবাই মাদ্রাসা থেকে আসে এবং তাদের ইংরেজি বা একটা ভাষা, সেটা অসুবিধা না, কিন্তু এই যে চিৎকার করে শেখা, এবং এটা একটা একটা দৃশ্য যে তারা কতটা বাস্তবতা থেকে বাস্তবতা বিবর্জিত। এখন সবার কাছে স্মার্টফোন আছে, চাইলে কিন্তু সে যে কোনো একটা ইংরেজি শেখার অ্যাপ থেকে শিখতে পারে, ইউটিউবে শিখতে পারে। এখানে চিৎকার করে করে তারা আরবিও এরকম শেখে, নবীর জীবনে এরকম পড়ে পড়ে তো জানে না। যারা জানে একটু সচেতন, তারা হয় মুফতি মাসুদ বা মুফতি ইমরান বিন বশির হন। তো এই যে অবক্ষয়, এটা থেকে উতরানোর জন্য আপনি একজন মা হিসাবে, আপনি 3 সন্তানের, আমি যদি ভুল না করি, জননী হিসাবে আপনি, যারা বাবা মারা দেখছেন আমাদেরকে, তাদের উদ্দেশ্যে তাদের সন্তানকে যেন এরকম একটা উদাহরণ ছিল এটা, যে দেখেন ইংরেজি বেসিক, মানে এখন পৃথিবীতে টিকে থাকতে গেলে ইংরেজিটা আসলে অনেক ক্ষেত্রে নিজের মাতৃভাষার পরের প্রথম যে ভাষাটা দরকার সেটা ইংরেজি। এইভাবে শেখাচ্ছে, মানে সারা জীবন শিখেও শিখতে পারবে না। এই অবক্ষয় থেকে তাদের বাঁচানোর জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে। ওয়েল, অবভিয়াসলি এটা তো মানে একটাই ওয়ে আছে এটা থেকে, সেটা হচ্ছে যে এই তাদের যে শিক্ষার অবস্থান, এটা পুরোপুরি ভেঙে দিয়ে নতুন করে তাদেরকে আসতে হবে। তুমি একটু আগেই বললা যে তারা ইংরেজিটাকে মানে দ্বিতীয় প্রায়োরিটি দিচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অবস্থান, তারা পুরো বিশ্বের সাথে সেভাবে কোপ আপ করতে যাচ্ছে। সো ওই জায়গা থেকেই তারা এই ইংরেজিটা শিখতে চাচ্ছে। তো সেটা যদি তারা আসলেই ওই অবস্থানটা যদি তারা চিন্তা করেন মনে প্রাণে, এখানে একটা ছোট্ট একটা কথা বলা বাঞ্ছনীয় আছে, সেটা হচ্ছে যে এই যে যেই হাসিনা, যে হচ্ছে অমুসলিমদেরকে অনেক প্রায়োরিটি দিয়েছে, সেকুলারিজমের ওইভাবে সরাসরি না বললেও অনেক সুযোগ করে দিয়েছিল, এই হাসিনাই কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি একটা অন্যায় করেছেন। সেটা হচ্ছে সে হঠাৎ করে এই যে যারা আরবি মাধ্যমে পড়তো, মসজিদ মাদ্রাসায় পড়তো, এদের সাথে সাধারণ মানুষের সাথে উন্মুক্ত করে দিছে যে এরাই আবার সাধারণ জায়গায় যে প্ল্যাটফর্মে যে পড়তে পারবে সাধারণ মানুষের সাথে। তো তখন কি হচ্ছে, এখানে কিন্তু কিছু যেই মানুষগুলো আসলে অ্যাডিকুয়েট ছিল না, তাদের হয়তো সেই যোগ্যতাটা ছিল না, কারণ মসজিদ মাদ্রাসায় পড়লে কিন্তু আসলেই ইন্টারন্যাশনালি ওইভাবে কিন্তু ইভলভ হওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে তারা যখন নর্মাল আবার ইউনিভার্সিটি মানে অন্যান্য মানুষের সাথে যখন গেল, তখন এখান থেকে কি হয়েছে যে আমরা কিছু হুদাই মানুষ পেয়ে গেছি,
হ্যাঁ, আমি নাম কোনো কিছু বলছি না। যে যারা হচ্ছে হয়তো পরবর্তীতে তারা নরমাল শিক্ষা ব্যবস্থায় এসে তাদের নিজেদেরকে, তারা যেহেতু ট্যালেন্ট ছিল, নো ডাউট অ্যাবাউট ইট, সেই ট্যালেন্টস থেকে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু তাদের যে ওই যে মেইন জায়গাটা, কোর জায়গাটা, হ্যাঁ, মানুষের বেসিকটাই তো থেকে যায় মস্তিষ্কের মধ্যে, তাই না? যেটা আমি ছোটবেলা হুম। থেকে আমি শিখছি। ওই কোর জায়গাটায় কিন্তু ওই ইসলামের মতো একটা ভয়ংকর একটা জায়গা একদম বিধে থাকে। ওইটা কিন্তু বের করা সম্ভব না। তো তখন দেখা যায় যে এই মানুষগুলাই কিন্তু তখন আরো বেশি বদমাইশি করার সুযোগটা পায়। তো যেই জায়গাটা মানে উন্মোচন করে দিয়ে গেছিলেন আমাদের শেখ হাসিনাই। খুবই আফসোসের কথা। শেখ হাসিনা করে গিয়েছিল। তো এইজন্য আমার কাছে মনে হয় যে এই ২ টার মাধ্যমে কখনই আমার মনে হয় না অ্যালাইনমেন্ট হওয়া উচিত কিংবা সম্ভব। এটা সম্ভবই না। কারণ যখন তুমি মসজিদ মাদ্রাসায় পড়বা তখন তোমাকে শিক্ষা দেওয়া হবে অন্যরকম। তোমার তখন পুটু মারাটাও কিন্তু তোমার কাছে মনে হবে যে না, ইটস ওকে, ইটস অলরাইট, ইটস নট আ প্রবলেম। কারণ আমিও ছোটবেলায় যদি আমি পুটু মারা খেয়ে খেয়ে বড় হই, আমার কাছে তো মনে হবে ইটস ওকে। এখানের একটা ছেলে, আমার ২ ছেলে, ১ মেয়ে, কিংবা এখানে যারা বড় হয়েছে তাদেরকে যদি তুমি একটু গায়ে টাচও করো, তারাও কিন্তু সবার আগে বলবে, হেই, দ্যাটস আ ব্যাড টাচ, ডোন্ট ডু দ্যাট। স্কুল থেকে তাদেরকে শেখানো হয়েছে। এবং বাংলাদেশেও কিন্তু এখন সেই একই জায়গায় আমি দেখি যে সাধারণ যে আম পড়াশোনা হচ্ছে সেখানেও কিন্তু গুড টাচ ব্যাড টাচ এগুলো শেখানো হচ্ছে। সো আমার কাছে মনে হয় এই ২ জায়গার অবস্থান কখনোই এক করা উচিত হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি এই আম মসজিদ মাদ্রাসার মানুষজন যদি আদৌ মনে করে থাকেন যে আমার ইন্টারন্যাশনালি আমাকে অ্যালাইনমেন্ট আনতে হবে, অন্যান্য বাকি মানুষের সাথে একটা যোগসূত্র আমার করতে হবে এবং সেরকম ভাবে নিজেকে মডার্ন যেটাকে বলে মানে আরো মানে আধুনিকরণ করতে হবে। তো সেইভাবে আমার কাছে মনে হয় যে তাদের এই পড়ার যে টোটাল সিস্টেমটা এটাই পরিবর্তন করতে হবে। এবং যখনই কোন একটা মানুষ কোন একটা হুজুর সম্পর্কে এরকম একটা জায়গা চলে আসবে যে সে এরকম কাজ করে, তখন কিন্তু একটা কঠিন পদক্ষেপও নিতে হবে। কিন্তু দেখা যায় যে এরা কিন্তু কোনো কঠিন পদক্ষেপ নেয় না। দেখো কোনো হুজুর যদি আজকে প্রায় দেখি যে মানে ফেসবুক খুললেই দেখা যায় যে অমুক হুজুর তো পুটু মারা দিছে, পাবলিক ধরে তারপরে চিল্লাচিল্লি করছে, হ্যাঁ তুই করছিস। পাবলিকরা এখন কিন্তু ওইসব জায়গায় টু সাম এক্সটেন্ট হুম, সোচ্চার হয়েছে, কিন্তু হুম। কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, খালি চাকরি থেকে বহিষ্কার করে দিচ্ছে, দ্যাটস ইট। কঠোর কোনো এবং এরা কিন্তু ব্যবস্থা। হুম। হ্যাঁ, এরা কিন্তু ব্রিটেনে গিয়েও মানে আপনার দেশেও দেখেন এরা করছে কি, এটা ২০২১ সালের ঘটনা। আমি যদি একে একে একটু দেখাই, বোঝার চেষ্টা করি। ২১ সালের ঘটনা এরকম, ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল। আরেকজন ব্যক্তি রিসেন্ট এই ২-৩ দিন আগে ব্রিটেনে যৌন নির্যাতনের দায়ে ৭১ বছর বয়সী বাংলাদেশির কারাদণ্ড, এবং সে আল্লাহর বান্দার চেহারাটা দেখেন, একদম সাক্ষাৎ নুরানি চেহারা। এবং এই ব্যক্তি কিন্তু স্বয়ং বাংলাদেশি মেয়েদেরকে ইসলাম শেখানোর কথা বলে তাদের ভূতে আছর করেছে এগুলো বলে বলে তাদের ধর্ষণ করে। এবং নির্যাতনের সংখ্যা ২৯টি, মানে হাফ সেঞ্চুরি করে ফেলতো আর কিছুদিন যদি এটা ব্রিটেন না হতো, বাংলাদেশ হতো। এবং সেখানে শিশু মাইনরদের এই কাজটা করতো। তো ব্রিটেনে যারা ইসলাম শেখাতে গিয়ে এই ধরনের মোল্লাদের কাছে বাচ্চাদেরকে দেয়, তাদের ব্যাপারে একটু যদি সতর্ক করতে না মানে বাংলাদেশে যেমন নিরাপদ নয়, ব্রিটেনে তো না, বা পশ্চিমেও তো না। এখানে কিছুটা পার্থক্য অবশ্যই আছে আসাদ। পার্থক্য এই জন্য কারণ হচ্ছে এখানের মানুষগুলো কিন্তু সেগুলো জানে মানে এগুলো, এবং অ্যাকশন নেওয়া হচ্ছে কিন্তু তারপরেও একদম লুকিয়ে থাকে, হঠাৎ করে বের হয়ে যায়, তখন কিন্তু সেটা নিয়ে সেরকম ছিছি হয় এবং এই মানুষগুলোর কিন্তু সেই জায়গাগুলো একটা পানিশমেন্ট হয়। যেমন আমি নিজে আমার নিজের দেখায় মানে আমি তো আমার ছেলে মেয়েদেরকে আরবি মানে শিখাতে পাঠাতাম। ছোটবেলার কথা বলতেছি। ওর একটা সময় আমি আমার বড় ছেলেটাকে ইনফ্যাক্ট প্রাইভেটলি স্কুলে পাঠিয়েছি, যেখানে সরকারি স্কুল ফ্রি ছিল, কিন্তু প্রাইভেটলি পাঠিয়েছি যাতে ইসলামী শিক্ষাটা শিখতে পারে। এখানের ইসলামী শিক্ষার যে স্কুলগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি অন্যান্য যেই জায়গাগুলো আছে ওদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট থাকতে হয়, নাহলে কিন্তু একাডেমিক্যালি ওরা কোনো সার্টিফিকেটে পাবে না। সো ব্রিটেনের জায়গাটা একটু ভিন্ন। ওরকম টিচারের ক্ষেত্রেও যে এখানে আমি আমার বাচ্চাদেরকে একটা লোকের কাছে পাঠাতাম, সেই ভদ্রলোকই হঠাৎ করে এরকম এক্সপোজড হয়ে গেল যে একটা ৯ বছরের একটা মেয়ের সাথে সে টাচাটাচি করছে আর কি, কোনো সেক্সুয়াল কোনো সম্পর্ক করেনি, কিন্তু টাচ আর কি, ব্যাক টাচ আর কি, সেটাই দেওয়া হয়েছে এবং সেটার জন্য তার কিন্তু ৩ বছরের জেল হয়েছে। এবং ৩ বছরে যখন জেল হয়েছে তখন কিন্তু এই যে যারা মুসলিম প্যারেন্টস আমরাই যারা ছিলাম, আমরাই কিন্তু সবার মাধ্যমে এই কথাটা ছড়িয়ে দিয়েছি, এই যে এই লোক এটা কিন্তু খুবই খারাপ, সো এখানে আপনারা কেউ যাবেন না। সো সবাই কিন্তু এখান থেকে বের হয়ে আসে, কিন্তু বাংলাদেশের ব্যাপারটা কিন্তু সেরকম না। বাংলাদেশের ব্যাপারটা কি হয় যে এই ধরনের লোকগুলো আবার বের হয়ে এসে বলবে আমাকে তো ট্র্যাপে ফেলা হয়েছে, আমাকে তো আম কি বলে, আমি তো আসলে এটা করি নাই, কিন্তু ওরা আমাকে, আমি একটা ভালো মানুষ, আমাকে সেরকম ভাবে একটা ইহুদি নাসারার জায়গা, চক্রান্ত।
এক্স্যাক্টলি, যে ভিকটিম রোল কার্ড প্লে করা, এবং তারপরে তাদের কিছু মানুষজন আছে আবার সেটা বাহবা দিয়ে তাকেই আবার সেই সগৌরবে আবার সেই আগের অবস্থানটা ফেরত দেওয়া। সেটা কিন্তু বাংলাদেশে হয়। সো ব্রিটেনের সাথে বাংলাদেশে এখানে একটা পার্থক্য আছে অবভিয়াসলি। বাট এটা থেকে বের হয়ে না হলে তো আমার কাছে মনে হয় না যে এইগুলা লোকগুলা কখনো সংশোধন হবে। এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা বন্ধ করতে আমরা পারবো না। আমি তুমি আমরা 2 দিন চিল্লাচিল্লি করব। আমাদের সাথে কিছু মারাও আসে যে যার বাচ্চা আসলেই সেরকম মোলাস্টের শিকার হয়েছে, তারা এসে আমাদের সাথে চেহারা না দেখিয়ে হয়তো পার্টিসিপেট করবে যে না আমি চাই না অন্য কোনো বাচ্চার সাথে হোক, এই জন্য আমি তোমাদের সাথে লাইভ এসি। কিন্তু দেখা যায় এটা সংখ্যাটা কতটা থাকে আসাদ, যে ভিকটিম সেই কিন্তু আছে, বাকি মানুষগুলো কিন্তু সেখানে সাপোর্ট করছে না। অনলি ভিকটিম, যে আজকে আমি পুটু মারা খেয়ে তারপর আমি বলবো, এর আগে আমি বলবো না, রাইট? তাহলে তো সেখানে তো সংশোধন করার কোনো উপায় থাকবে না, থাকবে কি? সো আমার কাছে না, মনে হয় যে একদমই এই থাকবে না। জিনিসগুলা মানুষের ভেবে দেখা উচিত, যে পুটু মারা খাওয়ার আগেই আমাকে সেটা নিয়ে বিদ্রোহ করতে হবে, আমাকে সেটা নিয়ে কথা বলতে হবে, আমার আওয়াজ তুলতে হবে, যেটা আনফরচুনেটলি বেশিরভাগ মানুষই করে না। কঠিন। হ্যাঁ। আমরা কিছু কমেন্ট পড়ি। আমাদের অনেক দর্শক কমেন্ট করেছেন। লোপা আপুকে আমার ভালো লাগে, এটি বলেছেন এন.কে জয়। অনেক ধন্যবাদ। প্রিয় দুই মুখ, এটা প্রীতম বলেছেন। অনেক ধন্যবাদ প্রীতম। আ তাহাজুল ইসলাম তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতারা দেশে চলে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সবারই রাজনীতি করার অধিকার আছে। দেশে শান্তি আসুক, সবাই রাজনীতি করুক। আসাদুর চমৎকার। আচ্ছা, এরপরে কমেন্ট করেছেন যে কাজী শাহাদাত, তিনি বলছেন যে, আপু আপনি আসাদ নূরকে যতই বোঝান সে বুঝবে না, কারণ হ্যাঁ নাস্তিক নয়, হ্যাঁ ইসলাম ধর্ম ছাড়া সকল ধর্মকেই বিশ্বাস করে, সুতরাং সে ইসলাম বিদ্বেষী। আপনি এই ভাইয়াটা কাকে কি বোঝাচ্ছে, কাকে কি অনুরোধ করছে? আপনাকে অনুরোধ করছে আমাকে বোঝাতে? আমি বুঝলাম না ভাইয়া, আপনি একটু আরেকটু পেছন দিক থেকে দেখা শুরু করেন লাইভটা, তাহলে আপনার ইমান ঠিক হয়ে যাবে। লোপাপাকে বলছেন আমাকে বোঝানোর জন্য যে আমি ইসলাম বিদ্বেষী আর কি। তারপরে আদনান হোসেন বলছেন যে বহুদিন পর লোপাপাকে দেখতে পেয়ে প্রশান্তি পেলাম। অনেক ধন্যবাদ আদনান। আমরা Thank you. একদম শেষের দিকে, আপনি যদি লোপা রহমান, আপনি যদি আমাদেরকে একটু আম, রাজনৈতিক ব্যাপারে সচেতন থাকা এবং ধর্মীয় ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিতেন, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের নারীদের, কারণ নারীদের উপরে আসলে পরবর্তী প্রজন্ম আমাদের অপেক্ষা করে। যেমন শেখ হাসিনার সময় যে ছেলেমেয়েরা বেড়ে উঠেছিল, তারা জুলাই আন্দোলনের মাধ্যমে তারা দেখালো যে কতটা অসভ্য আমাদের জেনারেশন, যে ধরনের শব্দ ব্যবহার করলো, যে কাজগুলো করলো। বিশেষ করে আজকে আমরা দেখছি তারেক রহমানের মেয়ে, সম্ভবত জায়মা ইসলাম বা জায়মা রহমান, তার একটা ছবিকে ডিপ ফেক ভিডিও বানিয়ে, যেখানে দেখানো হচ্ছে যে হিন্দি গানের সাথে নাচছেন এবং তার ক্লিভেজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে অপরাধ বাংলাদেশের রাজনীতিতে, এবং এটা করেছে শিবিরের ছেলেপেলেরা। আবার এর কিছুদিন আগে দেখা যাচ্ছে শেখ হাসিনার কোনো এক নাতি বা শেখ রেহানার মেয়ের মেয়ে বোধহয়, সে কোনো একটা হ্যালোইন পার্টিতে কিছু একটা ড্রেস আপ ছিল, ওয়েস্টার্ন আউটফিট, এটাকে দেখিয়েও তাকে বুলি করা হয়েছে। এবং এই বুলিটা করেছে স্বয়ং, আমি দেখেছি ইয়েকেও, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুল সালাম এই কাজটা করেছে। মানে এই যে ঘৃণা। আবার বাংলাদেশে দেখলাম শেখ হাসিনার প্রাইভেট গার্মেন্টগুলো নিয়ে তৌহিদি জনতা এইভাবে মানে পতাকার মতো করে তারা ওড়ালো। তো এই অসভ্যদের যেন মায়েরা তৈরি না করে, জন্ম না দেয়, জন্ম দিলেও যেন তাদের মানুষ তৈরি করতে পারে, এই ব্যাপারে যদি একটু সচেতন করতেন। আমি আসলে খুব অসহায় হয়ে এই অনুরোধটা করতে বলি আপনাকে, যে আমাদের দেখতে খারাপ লাগে এই অবক্ষয়, এই সামাজিক এই ছেলেপেলেগুলোকে। জি বাবা। ওয়েল, আমার কাছে মনে হয় যে এইগুলা থেকে পরিত্রাণ পাওয়াটা আসলে ডিফিকাল্ট হবে, যেহেতু সাধারণ মানুষের মধ্যে আম, আহ, বলি না যে শিক্ষার বড়ই অভাব। আবার যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করছে, এরাও হচ্ছে মুখস্থ বিদ্যার মধ্যেই আছে আর কি। এরা কিন্তু মানে বাকি যে অন্যান্য পৃথিবীর যে জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে কিন্তু তারা মানে প্রকৃত অর্থেই তাদের সিনক্রোনাইজটা হবে না। কারণ হচ্ছে যে মেয়ে ছেলে আলাদা আলাদা করে রাখা, বলা যে মেয়েরা একটু আলাদা থাকবে, ছেলেরা আলাদা থাকবে। তো সেখানে আমার কাছে তো মনে হয় যে একটা ছেলে যখন একটা মেয়ের সাথে সেইভাবে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, যখন শুধুমাত্র একটা মেয়েকে মেয়ে হিসেবেই দেখবে, একটা নারী যে ওর তো খালি একটা ফুটো আছে, নারীদের যদি একটা ফুটো না, যাই হোক ওইসব কথায় নাই গেলাম আর কি। কিন্তু যখন নারীর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, তখন তো এই নারীটাকে নারী হিসেবেই দেখবে না। তখন ওই যে দূর থেকে আমি শুনছিলাম যে আমাকে বলা হয়েছিল যে শোনো, বাইরে কিন্তু বারান্দায় কিংবা ছাদে কিন্তু কখনো ব্রা পেন্টি এগুলো শুকো দিও না। এগুলো যদি শুকাতে দাও, তাহলে পাশের বাসার ব্যাটা কিন্তু তোমার ওই ব্রা পেন্টি দিয়েই কিন্তু তোমার মাস্টারবেটিং করে ফেলবে, রাইট? এবং
দিজ আর ভেরি নর্মাল বাংলাদেশে। এবং এটা 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 কেন হচ্ছে? কারণ হচ্ছে পৃথিবীর অন্যান্য মানুষজন যখন মানে এত দূরে এগিয়ে গেছে যে নুড বিচ, আমি এই যে যেখানে থাকি এখানে নুড বিচ আছে, যেখানে পুরো নাঙ্গা হয়ে শুয়ে আছে, কেউ কোনো হুম। ধর্ষণ করছে না, অনেকে তাকাচ্ছেও না। যদিও আমি তাকাইছি, কিন্তু আমি যেহেতু বাংলাদেশে বড়, আমার কিন্তু খুব কিউরিওসিটি, ন্যাংটা হয়ে শুয়ে আছে, একটু সানগ্লাস পরে একটু আরে আরে একটু দেখা আর কি, হ্যাঁ। তো এটা কেন হয়েছে আমার মধ্যে কিউরিওসিটিটা কেন এসছে? আমি যদি ছোটবেলা থেকে ব্রিটেনে জন্ম হতাম, তাহলে ১ম বার যখন গিয়েছিলাম নিউড বিচে, আমার কিউরিওসিটিটা ওরকম আসতো না। আমি আমাকে দিয়েই বললাম। এখন যখন আমি পরবর্তীতে যখন আরো কয়েকবার গেলাম, তখন কিন্তু আমার সেই কিউরিওসিটিটা ছিল না, যেটা আমার ১ম বার ছিল, যে ওয়াও! এরকম নেংটো হয়ে শুয়ে আছে। সানগ্লাস পরে আমার দেখতে হয়েছে ওইটা আরকি। তো এই কৌতূহল পরায়ণ আমরা সবাই, কম আর বেশি কৌতূহল পরায়ণ আমরা সবাই। তো এই কৌতূহল পরায়ণ থেকে যদি মানে এটা তো পরিত্রাণ পাওয়া যাবে না। কৌতূহলটা বাই বার্থ আমরা নিয়ে আসি এই জায়গাটা। কিন্তু যেটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেটা হচ্ছে যে, যেই ব্যাপারে আমার কৌতূহল আছে সেটা সম্পর্কে শিক্ষা নেওয়া, সেটা সম্পর্কে জ্ঞান নেওয়া। তখনই কিন্তু এই জায়গাটা থেকে বের হতে পারবো। তো আমার কাছে মনে হয় যে সেক্স এডুকেশন খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। সেটা যেই মাধ্যমিক ব্যবস্থাতেই হোক না কেন, এটা প্রত্যেকটা মানুষকে মানে সেক্সের এডুকেশন দিতে হবে, ছোটবেলা থেকেই দিতে হবে। কারণ ছোটবেলা হচ্ছে মানুষের কোর সময়টা। তখন যেই জিনিসটা আমরা শিখি সেটা কিন্তু মাথার মধ্যে গেঁথে যায়। যেটা বড় হওয়ার পরে কিন্তু আসলে একটু আদৌ যেটা ক্লিয়ার করে শেখা বলেন। যায়। আমাদের দেশে ইসলামিস্টরা সেক্স এডুকেশন মানে বোঝে যে ছোটবেলায় বাচ্চাদেরকে দিয়ে সেক্স করাতে হবে। সিরিয়াসলি? এটাই বোঝে? যাই হোক, আমি আশা করব যে সাধারণ মানুষজন বুঝবে এই জিনিসগুলো, এবং তারা যেমন অন্যায়ের সবসময় প্রতিবাদ করে। এখনকার মানুষ তো অনেক আগে থেকে অনেক বেশি প্রতিবাদী হয়ে গেছে। এটার যেমন খুবই একটা ভালো দিক আছে, এটার খুবই একটা মন্দ দিক যেটা দেখি সেটা হচ্ছে হুদাই প্রতিবাদ করে। এই যে একটু আগে এই মহিলাটা নারীবাদীর এগেনস্টে বলছে, সে জাস্ট মানে কি যে বলছে, আমার মনে হয় তার কথার সাথে কাজের কোনো সম্পর্কের মিল নাই। তো এই মানুষকে, একটা মানুষকে যদি মানে নিজেকে ক্লেম করতে হয় যে আমি আসলে একটা ভালো মানুষ, আমি চাই সমাজের জন্য কাজ করতে, মানুষের জন্য কাজ করতে, পৃথিবীর সকল প্রজন্মের জন্য, মানে অতীতে যারা ছিল তাদের জন্য তার কিছু করতে পারবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কাজ করে যাব, সেরকম একটা যখন অবস্থান থাকবে, তখনই আমার মনে হয় একটা মানুষকে ভালো মানুষ হিসেবে গণ্য করা যাবে। যেটা যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি এই জন্য আমি ভালো মানুষ, নো নো, এভাবে তো হয় না। তো ওই ভালো মানুষের জন্য আমার কাছে মনে হয় যে প্রতিবাদ করাটা খুবই ভালো। কিন্তু আপনার অবস্থানটা কোথায় আছে? মানে প্রতিবাদ যে করছেন, এটা কি জাস্ট বিকজ আপনি জাস্ট চিল্লাইতে চাইতেছেন? আপনি জাস্ট আপনার ঘরের মধ্যে মুড খারাপ হইছে, আপনি ইউ জাস্ট ওয়ান্ট টু টেক আউট ইউর গ্রাজেস অন সামথিং। এইজন্য আপনি জাস্ট চিল্লাইতেছেন। কিন্তু আপনার সেখানে মূল লক্ষ্য আসলে কিছু নাই। মানে সেখান থেকে সমাজের মানুষ আমার মনে হয় না কিছু পায়। আ শুধুমাত্র একটা হাস্যরস তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে এই মানুষগুলার আপনার যে প্রতিবাদী টোন আছে, হ্যাটস অফ টু ইউ যে কয়জন এরকম প্রতিবাদ করতে পারে। এই টোনটাকে একটা সাফল্যের প্রান্তে আমরা নিয়ে যেতে পারি, যখন আপনার মূল লক্ষ্য থাকবে, আপনার অ্যাকশনের সাথে যখন সেটা সামঞ্জস্য থাকবে, যেটা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না আরকি। তো সেটা আমার কাছে মনে হয় খুব জরুরি। অনেক ধন্যবাদ লোপা রহমান। আপনাকে অসংখ্য মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, এবং আমার পক্ষ থেকে হ্যাঁ, সুন্দরী বোন আমার, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আপনি এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করি, সুন্দর জীবন কামনা করি, এবং বাংলাদেশের মানুষদেরও আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আশা করি, মানে এই যে যেমন আমরা আজকে এই লোপা আপাকেও খেয়াল করলাম যে খুব সুন্দরভাবে তিনি আশাবাদী, হোপ রাখছেন যে আচ্ছা দেখি তারেক কী করে। না করলে শেখ হাসিনার যেরকম সমালোচনা আমরা করেছি তাই করব। বাংলাদেশ সুন্দর হোক, পরিবর্তন থেকে যদি ভালো কিছু আসে সেই পরিবর্তনটাকে আমরা অ্যাকসেপ্ট করব। লোপা রহমান, আপনার শেষ কোনো বক্তব্য থাকলে আপনি আমাদেরকে আলোকিত করতে না, পারেন। আমার কাছে মনে হয় যে অনেকদিন পরে আমি লাইভে আসলাম আসাদ, এবং আমার আ মাঝে, মাঝেই মানে খুব দুশ্চিন্তা হয় যে দেশটা আসলে কোথায় যাবে, কোথায় যাচ্ছে। কিন্তু ওই যে সবসময় আরকি আশা দিয়ে মনের মধ্যে রাখতে চাই আরকি। যে কারণ আশাটাই তো মানুষকে মানে পার করে আরকি, বাকি সময়টা নিয়ে যায়, চালিয়ে নিয়ে যায়। পথচালিত আমরা হই আশা দিয়ে। আশা ছাড়া কিন্তু কখনোই কোনো ভালো কিছু আসে না। তো আশা বারে, বারেই রাখতে চাই। আমি অন্যান্য সবাইকেও বলব যে যারা আমাদের মতো আ মানসিকতা কিন্তু হয়তো বাংলাদেশে আছেন, যারা হয়তো আ সেভাবে করে নিজের মনের কথা ব্যক্ত করতে পারছেন না, তাদের জন্য একটা ছোট্ট একটা আমার রিকোয়েস্ট থাকবে। কোনো উপদেশ না, কিন্তু এটা একটা রিকোয়েস্ট থাকবে যে যেহেতু আপনারা বুঝে গেছেন, মন থেকে তো বুঝেছেন যে এইসব জায়গাগুলোতে ঝামেলা আছে। এট লিস্ট আপনার রেপুটেশন, যে মানুষজন আমাকে খারাপ না দেখুক, এইজন্য আপনি জাস্ট আপনার মনের ভেতরে যেটা আছে সেটার উল্টো কথা বলছেন। সেটা বলবেন না দয়া করে। এট লিস্ট চুপ থাকুন। সেই জায়গায় চুপ থাকুন।
কিন্তু এই মানে উল্টো কথাগুলো বলবে না, জাস্ট বিকজ আমার একটা রেপুটেশন বানায় রাখতে হবে। এটা আমার সবার কাছে মানে হাত জোর করে আমি সেই রিকোয়েস্টটা করতে চাই আর কি। যাই হোক, থ্যাংক ইউ আসাদ, তোমাকে এতদিন পরে 6 বছর পরে, আমি ভুলে গিয়েছিলাম টাইমটা, 6 বছর পরে কথা হলো, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং টকিং টু ইউ। অ্যান্ড সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এত ভালোবাসা দেওয়ার জন্য। সবার কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। বাংলাদেশ এবং ভারত থেকে যারা দেখছিলেন, অনেক রাত এখন, প্রায় 11টা বেজে গেল। শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি।